আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করুন, আমি যদি বলি y ইকুয়ালস টু ওয়াই এক্স, এই যে একটা ফাংশন, এই ফাংশনটা কিন্তু সরল এবং বক্ররেখার জন্য যথেষ্ট নয়। আমার এই কথার ভিত্তি কি? দেখুন, আমরা মনে করলাম এখানে এক্সের মান, ধরুন এখানে এক্সের মান যে কোনো কিছু হতে পারে নাকি, এক্সের মান 1 2 3 আমরা ধরে নিই। মনে করুন এই ফাংশনের মধ্যে যদি আমি একটা কাজ করি, এক্সের মান যখন 1 ধরবো, ধরেন এই ফাংশনের মান যখন আমি এক্সের মান 1 ধরি তখন তার মান 1 আসে, যখন এক্সের মান 2 ধরি তখন রেজাল্ট 2 আসে, যখন 3 ধরি 3 আসে। এটা ধরে নেন, কারণ মান তো একটা আসবেই, কিন্তু তিনটা মান তার সমান হবে না আলাদা আলাদা ধরলে। আমি মনে করলাম এইটাই আসে। তাহলে আমরা যদি একটা গ্রাফের চিন্তা করি, আচ্ছা, আর আমরা জানি কি ওয়াই সমান কি এফ অফ এক্স, এটা কিন্তু আমরা জানি, তো এটা লেখার দরকার নেই, ওয়াই সমান লিখে দিলেই হয়। এবার দেখুন, আমি যদি এক্সের মান 1 বসাই 1, এক্সের মান 2 বসাই 2, এক্সের মান 3, তাহলে এইটা একটা স্ট্রেট লাইন বরাবরই থাকতেছে। ওকে, আচ্ছা, কিন্তু আমি যদি চাই যে আমি এই একটা ফাংশন থেকে, এই একটা ফাংশন y ইকুয়ালস টু ওয়াই এক্স, এই ফাংশন থেকে আমি একটা বক্ররেখাও এইটার সাথে অ্যাড করব, তাহলে আমাদের কিন্তু একটা নতুন প্যারামিটার আনতে হবে। মনে করি সেই প্যারামিটারটা আলফা। কি? আলফা। তাহলে কি হবে, আমি যদি নতুন প্যারামিটার, এটা কিন্তু বাংলা লেখা আছে নোটে, তো আমরা এই সমীকরণ দিয়ে কি করব, আমরা এই সমীকরণটা যথেষ্ট নয় কার জন্য? সরল ও বক্ররেখার দুইটার একত্রের জন্য যথেষ্ট নয়, কিন্তু একটার জন্য সঠিক। এইটা কিন্তু শুধু সরল রেখার জন্য সঠিক। এই ফাংশনটা নির্দেশ করতেছে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, অর্থাৎ এম এক্স প্লাস সি এরকম একটা সরল রেখা নির্দেশ করে। ওকে, আচ্ছা, তাহলে এইটা যেহেতু বক্ররেখা সম্ভব নয় আমাদের, কিন্তু তাই বক্ররেখা সহ এই ফাংশনটা দুটোটার জন্যই সত্যি করে আনতে হবে। কারণ আমাদের যদি এইখান থেকে একটা বস্তু গতিশীল হয়ে যদি এই পজিশনে আসতো, সে তো এইভাবে সোজা যা না যায়, সে তো এরকম বাঁকাও যাইতে পারে। তখন কি হবে? সে যদি বাঁকা যায়, তখন বাঁকা যাওয়ার জন্য তো আমার তার সমীকরণ দরকার আছে, তার ইকুয়েশন দরকার আছে। আমরা এতক্ষণ যা করছি সে কিন্তু স্ট্রেট লাইন বরাবর ছিল এই যে 2 নং সমীকরণ পর্যন্ত, কিন্তু আমাদের এবার বাঁকারও চিন্তা করতে হবে। কারণ একটা বস্তু যে সবসময় সোজা যাবে এরকম কিছু না, একটা কণা সোজা যাবে এরকম কিছু না, ঠিক আছে? যেমন আমি যদি এবার তাহলে এটা লিখি, নতুন প্যারামিটার যেহেতু আলফা আমাদের কাছে আছে, তাই আমি যদি এবার লিখি ওয়াই সমান ওয়াই এক্স কমা আলফা, তার মানে কি? তার মানে আমাদের এরকম একটা সমীকরণ থাকবে যেখানে, বা এরকম একটা ফাংশন থাকবে যেখানে আমাদের ওই ফাংশনের মানটা এক্স এবং আলফা দুইটার উপরই নির্ভরশীল থাকবে। অর্থাৎ ভাইয়া এগুলা কি বলতেছেন, মাথা হয়তো আউট হয়ে যাইতেছে না ভাই, একটু ধৈর্য ধরুন, আমি বুঝাচ্ছি কেন আলফাটা আসতেছে। হ্যাঁ, দেখুন, আমাদের এই আলফা নির্দেশ করতে চাইতেছে, ধরুন আমাদের এরকম একটা পথ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, হ্যাঁ, এটা হচ্ছে এক্স এর মান মনে করুন, কিন্তু আলফায় বলতে চাইতেছে কি, যে আলফা, এই আলফায় বলতে চাই যে আমি এটা একটা, ধরুন আমার একটা বস্তু, সেই বস্তুটা এইভাবে যে কোনোভাবেই এখানে আসতে পারে, এখানে আসতে পারে না। তাহলে এই অবস্থায় আসার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটা পথ আছে, যেই পথটা আসলে ওই বস্তুটার জন্য ট্রু বা আসল একটা পথ বা রিয়েল একটা পথ, বস্তুটা ওই পথ বরাবর যাবে। কিন্তু আমরা তো আগেই জানি না, আমরা তো ভবিষ্যৎবাণী করতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে গণিত এবং ফিজিক্সের উপর যাইতে হইব, কারণ এইটা তো আগে ভবিষ্যৎবাণী করতে হলে আমাদের সূত্রের সাথে এটার মিলাইতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে আমাদের এইটাই হচ্ছে রিয়েল পাথ। ওকে, এই মাঝখানে যে সোজাটা, এইটাই আমাদের রিয়েল পাথ, আর বাকিগুলো আমরা কি করব, আরবিটারি হিসাবে ধরে নিব। এগুলো হচ্ছে আরবিটারি, আর এটা হচ্ছে স্টেশনারি। ওকে, মানে আরবিটারি বলতে অনির্ধারিত, মানে কোনটা দেওয়া যায় জানি না আমরা, এগুলো ধরে নিছি, এগুলো দিলে হইতেও পারে। আর স্টেশনারি মানে এটা নির্দিষ্ট, এটা দিয়ে যাইতে পারে। তো এখন কথা হচ্ছে যে এই আলফায় বলতে চাইতেছে, ভাইয়া তুমি যদি আমারে এখন এই পথটা আমি বাচ্চা নিলাম মনে করুন, তাহলে আলফায় বলতে চাইতেছে, ভাইয়া আমি এই যে আসল পথ থেকে তুমি কতটুকু দূর দিয়ে যাইতেছ সেই মানটা আমি। এখন যদি আপনি এই ইকুয়েশনটা নেন, এই ফাংশনটা নেন, আলফায় বলবো যে ভাইয়া তুমি কতটুকু দূর দিয়ে যাইতেছো বা কতটুকু দূর দিয়ে যাইতেছো, তুমি আসল পথ থেকে কতটুকু দূরে আসো, সেই মানটা হচ্ছে আমি আলফা। বুঝতে পারতেছেন?
আমি আরেকটু ইজি করে দেই আপনাদের। দেখুন এইখানে যদি এখান থেকে যদি এইখানে যাইতে আপনার 10 মিটার লাগে, কেউ যদি এরকম বাঁকাভাবে যায় তার কি 10 মিটার লাগবে? তার ধরলাম 15 মিটার লাগতেছে না। আচ্ছা, এবার তাহলে আমি 15 থেকে 10 বিয়োগ করি, 15 মাইনাস 10, তাহলে আমার কত থাকতেছে 5 মিটার। তাহলে আমার এই স্ট্রেট লাইন বরাবর যেটা ছিল নিচেরটা সোজা, এইটার সাথে উপরের লাইনের ডিফারেন্স কত? 5। কত? 5। তাহলে আমি যদি বলি এবার যে আপনি এমন একটা সিস্টেম আমার দেখান যেটার কারণে আপনি এই আসল লাইনের থেকে উপরের লাইনে 15 মিটার যাইতে পারেন, তার মানে কি আপনি বলবেন যে ভাইয়া তাহলে এটা তো ইজি, তাহলে আপনি 10-এর সাথে 5 মিটার অ্যাড করেন, তাহলে এটা রেজাল্ট 15 দিবে, তার মানে আপনি এইভাবে গেছেন। তার মানে আপনি আসল পথের সাথে কি করতেছেন? রিয়েল পথের সাথে আপনি এক্সট্রা কিছু অ্যাড করতেছেন। এক্সট্রা কিছু অ্যাড করার কারণেই আপনি এইটুকু দূরতে গেলেন। আর এই যে এক্সট্রাটাই আমাদের কি এই আলফা হিসেবে কাজ করবে। ওকে, তো দেখুন আমি এবার একটু ইকুয়েশনে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এরকম একটা জিনিস পাইছি, তার মানে বোঝাচ্ছে যে আমাদের এরকম একটা কি আছে? পথ আছে। আবার একটু খেয়াল করুন, দেখেন আরেকটা কথা, তাহলে এই ইকুয়েশনটা কিন্তু আমাদের কি করতেছে? দুইটা রেখা নির্দেশ করতেছে। হ্যাঁ, যে এখানে বক্র আমি নিতে পারবো এখন, বা সরল রেখা বক্ররেখা উভয় রেখার জন্যই এই ইকুয়েশনটা, এই ফাংশনটা এখন কার্যকর। তাহলে আমি একটু দেখাই। ধরেন এক্স এর মান 1, আলফার মান 1, এক্স এর মান 2, আলফার মান ধরেন 1, এক্স এর মান 3, আলফার মান 2, এক্স এর মান 4, আলফার মান 1, এক্স এর মান 5, আলফার মান ধরেন আবারও 1ই ধরলাম। হ্যাঁ, ধরেন তাহলে এবার যদি আমি গ্রাফটা আঁকি, মনে করেন এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান, এটা আলফার মান। হ্যাঁ, এক্স এর মান 1, ধরেন এটা 1, আচ্ছা এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটার মান 1, এটার মান 2 ধরি। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে এক্স। এবার দেখুন এক্স এর মান যখন 1, আলফার মান 1, তখন এইখানে। এক্স এর মান 2 যখন আলফার মান 1, তখন এইখানে। এক্স এর মান 3 আলফার মান 2, তখন এইখানে। আচ্ছা, এক্স এর মান 4, তখন আলফার মান 1, আবার এইখানে। আচ্ছা এখানে, আচ্ছা এইখানে। এক্স এর মান যখন 5, তখন আলফার মান 1, তখন আবার এইভাবে। হ্যাঁ, আবার যদি ধরেন এক্স এর মান 6, আলফার মান 0, তখন আবার ধরেন এটা 6 পড়ে। হ্যাঁ, এটা 6, তাহলে আবার যদি 0 হয় তাহলে এইখানে এইভাবে। তাহলে এইটা যদি এইভাবে করেন, এখন কি আমাদের এই আলফাটার কারণে আমাদের একটা বক্ররেখা আসছে না? আর আলফা ছাড়া কিন্তু আমাদের শুধু কি ছিল? এক্স এর মানগুলো ছিল। তো এক্স এর মানগুলো বসালে তো এটা একটা স্ট্রেট লাইন বরাবর থাকতেছে। আর যদি আমি আলফার মানটাও ইউজ করি, তখন সে আমার বক্ররেখার জন্য আসা পড়তেছে। এখন কথা হচ্ছে যে ভাই আলফার মান তো আমি একটা আন্তাজি নিছি, মানে এটা একটা আরবিট্রারি, মানে অনির্ধারিত, আমি তো জানি না কত। কিন্তু কোনো একটা ফাংশনের জন্য, ধরুন একটা এরকম বাঁকা ফাংশনের জন্য, সেইটার জন্য তো অবশ্যই তার একটা মান থাকবে, তার একটা ইকুয়েশন থাকবে। সেই ইকুয়েশন অনুযায়ী আলফার মানগুলো বসাইলে এরকম বা বক্ররেখাটা আপনি এক্স্যাক্টলি ট্রুলি পাবেন। কিন্তু সেই মানটা বসানোর জন্য তো আপনার একটা প্যারামিটার লাগবে। এখন সেই প্যারামিটারটাও তো আপনার দিতে হবে, আর সেটাই হচ্ছে আলফা। আমরা দিছি কারণ আমরা তো জানি না। এখন আমি এইভাবে ধরে দিছি দেখে আমার পথটা এরকম হয়েছে। কিন্তু যদি আলফার মানগুলো এরকম না হয়ে যাচ্ছে, এইটার জন্য যেই সুইটেবল মানগুলো দরকার, যদি সেরকম মানে এখানে বসানো যেত, আমি এই গ্রাফে এরকমই একটা মান পাইতাম। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এইবার তাহলে একটু খেয়াল করুন, আমরা এখানে কি করতেছি? আমরা কিন্তু কোনো একটা কণা বা বস্তুর গতি নিয়েই কথা বলবো, যে একটা বস্তু এখান থেকে এইখানে যাইব, সে কি সোজা পথে যাইব না বাঁকা যাইব, সেইটাই কিন্তু এই ক্যালকুলাসের পরিবর্তন নীতিরই ব্যাখ্যা করব। ঠিক আছে, আমরা কিন্তু সেই বিষয়গুলোই করতেছি। এই জন্য আমরা প্রথমে পথ আই এর মান নির্ণয় করছি, দৈর্ঘ্য। হ্যাঁ, আচ্ছা এইবার কথা হচ্ছে যে আমি তো এরকম একটা ইকুয়েশন পাইলাম যেটা দিয়ে বক্র সোজা যাই যাক, কিন্তু যদি এরকম অনেকগুলো হয় পথ, তো আমি তো একজনে তো যদি বলতে পারে যে না এই দুইটা দিয়ে না যায়, যদি অন্য একটা যায়, যদি নিজ দিয়ে এরকম যায়, আরেকজনে যদি বলে না ভাই এরকম প্যাসপুস মাইরা যদি এখানে আসে, আরেকজন যদি বলে না একটু উপরে দিয়ে আসে, তাহলে ভাই কতরি হয়? অনেকগুলো হয় না? আচ্ছা, অনেকগুলো হয়ে যায়। এখন এই অনেকগুলো পথের জন্য তো আমরা কি করব? এই ইকুয়েশনটাকে নিয়ে আসব। আমরা তো মাত্র বক্র এবং সরলের জন্য আমরা এটাকে কি করছি? ট্রু পাথ দেখছি আমরা একটু আগে। এবার সবগুলো পথের জন্য আমরা আনতে হবে না, কারণ বস্তুটা কোন দিকে যাবে আমরা জানি না।
এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জন্য ফিজিক্স এখানে খুব হাই লেভেলের কাজ করতেছে, কারণ যাতে বস্তুটা যেই পদ্মায় যাও আমার এই সমীকরণ যাতে সিদ্ধই থাকে, আমার এই সমীকরণ যাতে সত্য হয়ে থাকে সবসময়, আমি যাতে ওই বস্তুর গতিপথে এই সমীকরণটা পাই, এই জন্যই আমাদেরকে যত হাই লেভেলের চিন্তা এটা আনতে হয়। আর এই ক্যালকুলাসের পরিবর্তন নীতিটা মূলত ফিজিক্সে সবচেয়ে বেশি ইউজ হয়, তবে ক্যালকুলাসেও আছে, ম্যাথমেটিক্সে। এখন আমি যদি এই অংশটুকুর জন্য একটা কাজ করি, যে আমার কাছে তো এরকম লাইন অনেকগুলো থাকতে পারে, তাহলে y ইকুয়ালস টু ওয়াই এক্স, এইটার জন্য আমরা একটা প্যারামিটার যুক্ত করছি, সেটা কি ওয়াই এক্স আলফা। এখন আমাদের পথ যদি আমি দুইটা পথ নেই, মনে করেন যে এই দুইটা পথ আমি জানি না কেমন, মানে বক্র টাইপের হইতে পারে, তাহলে ওয়াই সমান ওয়াই এক্স কমা আলফা ওয়ান পথের জন্য একটা নিলাম, আবার ওয়াই নিলাম, আচ্ছা আলফা 2 এর জন্য আরেকটা পথ নিলাম। মনে করেন ব্যাপারটা এরকম ছিল 1 2 পজিশন থেকে একটা গেল এইভাবে, আরেকটা হয়তো উপরে দিয়ে গেছে, এইটা হচ্ছে আলফা 1, এইটা হচ্ছে আলফা 2, এরকম ধরছি। হ্যাঁ, এই জন্য এই দুইটার জন্য ধরে নিছি। আচ্ছা, এইটা কিন্তু নিচ দেওয়া যাইতে পারতো, তা আমরা ধরছি আর কি, এটা কোনো ব্যাপার না। এবার তাহলে কি করা যায়, এইবার কিন্তু আমরা লিখে দিতে পারি যে, আচ্ছা এখানে আরেকটা কথা বলি আমরা যে এই ইকুয়েশনটা পাইলাম, এইটা সরল এবং বক্ররেখার জন্য, এইটা কিন্তু আবার আমরা যদি আলফার মান 0 বসাই, তখন কিন্তু আবার সে এই আগের সমীকরণে আসা পড়তেছে। অর্থাৎ আমরা কিন্তু এই সমীকরণ থেকে এই সমীকরণে আসছি। হ্যাঁ, আর এটা তো আমি দুইটা পথের জন্য নিছি, এই সমীকরণটাই দুইটা পথের জন্য আমি নিছি। হ্যাঁ, তাহলে এই সমীকরণতে আমরা এইটা নিছি, আবার কিন্তু আলফার মান 0 বসালে আমরা কিন্তু আগের সমীকরণে ফিরে যাইতে পারি। দেখুন আলফার মান 0 মানে কি, তো এক্স কমা 0 মানে আসলে ওয়াই এক্সই বুঝাইতেছে না। ওকে, যেমন আমি যদি এইটা আরেকটু বুঝাই আপনারে, ধরেন আমরা এইভাবে নিছিলাম এই পথটা। হ্যাঁ, এইটা ছিল কিন্তু আমাদের কি, এটা ছিল রিয়েল পথ, আর এটা ছিল আমার কি, এইখান থেকে যেই আমাদের ডিস্টেন্সটা সেটা আমাদের আলফা না। আচ্ছা, আলফাটারে যদি আমরা আরেকটু কমায় আনি, নিচে আনি, তাহলে এইটুক হয়ে যাবে না। আমি যদি আলফাটারে আরেকটু কমাই, তাহলে সে এই পজিশন দিয়ে যাইব। আমি যদি আলফাটারে আরেকটু কমাই, তাহলে এই অবস্থানে আইসা পড়বো। আমি যদি আলফাটারে আরেকটু কমাই, এইখানে আইসা পড়বো। আমি যদি আলফাটারে 0 করি, তাহলে কিন্তু লাইনটা এই বরাবর চলে আসবো, সে কিন্তু আর উপরে থাকবে না। ফলে এইগুলো আর থাকবে না, কারণ আলফা তো 0। আলফা 0 মানে কি, শুধু এক্স ডিরেকশন বরাবর তার গতি আছে, তাহলে সে সরল রেখায় আইসা পড়ে, অর্থাৎ সে আবার আলফার মান 0 বসালে আগের জায়গায় যায়। তার মানে আমরা এই ইকুয়েশনটা যে সৃষ্টি করছি এখান থেকে, এটা কিন্তু খুবই এখন একবারে ভাইটাল একটা রোল প্লে করতেছে, অর্থাৎ এটা একটা মানে সঠিক একটা ইকুয়েশনে আসছে। ওকে, তাহলে আমরা এই আলফা 1 আলফা 2 এর জন্য দুইটা ইকুয়েশন চিন্তা করলাম। এবার তাহলে আমরা লিখতে পারি কি, আমরা এবার লিখব এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারি ওয়াই এক্স আলফা ইকুয়ালস টু, এবার দেখুন আমি কি লিখি, ওয়াই এক্স 0 প্লাস আলফা ইটা এক্স। তো এইটা আমরা চাইলে 3 নং সমীকরণ দিতে পারি। আচ্ছা, সমীকরণ কোনো ব্যাপার না, আমরা এটা রাখলাম এইভাবেই। তো ভাইয়া এগুলো কি করতেছেন আপনি, মাথায় আজকে নষ্ট হয়ে যাইতেছে? সত্যি কথা না ভাইয়া, সত্যি কথা মাথা নষ্ট হবে না। কেন, দেখুন আমরা তাহলে দেখলাম যে ওয়াই এর ফাংশনটা মূলত এক্স, ওয়াই ফাংশনটা মূলত এক্স এবং আলফার উপর নির্ভর করে। এতক্ষণ তো আমরা এটাই দেখলাম না। আচ্ছা, আর এই দুইটা পথ আমরা চাইলে কল্পনা করতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা এই সমীকরণটা কেন লিখলাম, দেখুন আমাদের এইটুকু কিন্তু কি নির্দেশ করতেছে, দেখুন তো খেয়াল করে। আমি যদি আলফার মান এখানে কিন্তু 0, তার মানে কি ওয়াই অফ এক্স নির্দেশ করতেছে, এইটুকুর মান কিন্তু ওয়াই অফ এক্সই নির্দেশ করতেছে। আর এই ওয়াই অফ এক্সটা মূলত এই যে প্রথম সমীকরণ দেখেন, তাহলে এটা কি সরল রেখা না? মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি এই চিত্রটাই এখন খেয়াল করি, ধরুন আমাদের এবার আর এইগুলো নাই, আমাদের দুইটা পথ আমরা নিব। ধরুন আমাদের নিজদা আর একটা এইভাবে একটা পথ গেছে। আচ্ছা, 3টা পথ। আমাদের মেইন পথ যেটা 1 থেকে 2 পজিশনে যদি যায়, আমাদের মেইন পথ আমি এই 3 চিহ্ন দিয়ে 3টা দিয়ে বুঝে দিলাম, এইটা আমাদের আসল পথ, আমরা ধরে নিলাম এইটাই। আর বাকিগুলো আমরা ধরে নিছি যে ওগুলো ধরে নিছি, যদি যায় বস্তু যাইলেও না যাইলে নাই, কিন্তু আমাদের রিয়েল পথ এটা আমরা জানি, তারপর আমরা ওইটা একটু কল্পনা করছি। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে রিয়েল পথ যেটা
আমরা যেই চিত্রটা দেখালাম এখান থেকে এখানে গেলে যদি 10 মিটার হয় আর এখানে যদি 15 মিটার লাগে, তাহলে আমি 10-এর সাথে কত অ্যাড করছিলাম? 10-এর সাথে যদি আমি 5 অ্যাড করি তাহলে আমি উপরের ইকুয়েশন দা চলে যেতে পারি। আমরা একটু দেখছিলাম, এটা একটু সাধারণভাবে সহজভাবে দেখছিলাম, অর্থাৎ তাদের বিয়োগফল কিন্তু আমি 5 পাইছিলাম। তার মানে আমি রিয়াল পথের থেকে যদি এইটা কতটুকু দূরে আছে 5 ব্যবধানে, তাহলে রিয়াল পথের সাথে যদি আমি এটা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা নিচের ইকুয়েশন পাই না, তখন আমরা লাইনটা এইভাবে কার্ভ পাওয়া যায় না। তাহলে আমার তো এটা রিয়েল ইকুয়েশন, আমাদের এটা তো বাস্তব যেই রাস্তাটা, এই যে তিনটা তীর চিহ্ন দিয়ে যেটা দিচ্ছি এইটুকু কিন্তু সরল রেখা। তাহলে আমরা তো জানি একটা বস্তু কিন্তু সবচেয়ে কম দূরত্ব তখনই যাবে যখন সে সরল রেখা যাব, এটা কিন্তু একটা সাধারণ নিয়মে জানি। কিন্তু আবার এটা কিন্তু আবার আলোর ক্ষেত্রে আবার ভিন্ন, ওইটা তো ফার্মাটের নীতি। আবার যাই হোক, ব্যাপার আছে, কিন্তু আমরা একটু জটিল না করি, আমরা একটু ইজিলি বোঝার চেষ্টা করি যে এখান থেকে এইভাবে ঘুরে যাইতে, এখান থেকে না যায়, বস্তুটা কিন্তু সরাসরি ইজিলি যায় বোগাসা, মানে সরলরেখা বরাবর। তো সরলরেখা বরাবর যদি যায়, তাহলে আমরা যদি বলি যে না আমি তো এইখানে একটা পথ নিয়েছিলাম α2, এখানে একটা নিয়েছিলাম α1, তাহলে সেই পথগুলো আমি কিভাবে পাবো? তাহলে আমরা বলে দিলাম যে তুমি যদি বাস্তব পথ বা যেটা রিয়েল পথ বা আসল পথের সাথে ওই যে আলফাটা কতটুকু দূরে বোঝাইছে যে তুমি আমার থেকে বাস্তব রাস্তা থেকে কতটুকু দূর দিয়ে যাইতেছ, সেই আলফাটা যদি এটার সাথে আমি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমি এই রাস্তা সবই পেয়ে যাবো। কি লিখা? কারণ আমরা যখন দেখবো যে বস্তুটা এই রাস্তা দিয়ে গেছে তখন তো অটোমেটিক আমাদের আলফা 0 হয়ে যাবো, কারণ আলফায় বলতে চাইতেছে যে আমার থেকে কতটুকু দূরে আছে এরা, আমার থেকে তোমরা কতটুকু দূরে আছো সেইটার মান হচ্ছে কি আলফা, সেটার মান কি আলফা। এখন আলফা যদি নাই থাকে তাহলে তো সেই সরল পথে বরাবর গেছে, তাহলে এই ইকুয়েশনে যদি আলফার মান আমি 0 বসাই দিই, একটু খেয়াল করুন, এই ইকুয়েশনে যদি আমি আলফার মান 0 বসাই তাহলে কি হয়? এইটার মান যা আছে এরকমই থাকতেছে, আলফার মান 0 না, তাহলে 0 দিয়ে যদি বাকি যেগুলোর গুণ দিই টোটালটাই তো 0 হয়ে যায়, না? তাহলে টোটালটা যদি 0 হয়ে যায় তাহলে আলটিমেটলি আমার তো আর পিছনের কোনো রাশিই থাকতেছে না, তাহলে আমার এই রাশিটা পড়তেছে। আবার এই রাশি মানেই তো আমার কি y সমান x, y অফ x, আর এই y অফ xটা তো সেই আগের সমীকরণ, সরল রেখাইতে চলে যাইতেছি আমরা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই গতিপথের সব কিছুই কিন্তু আলফার উপর নির্ভর করতেছে। তাহলে আলফার মান যদি 0 হয় তখন এটা স্ট্রেট লাইন বরাবর যাইব, যদি বস্তুটা এরকম কার্ভ করে যায় তার মানে তার স্ট্রেট লাইনের সাথে আরো কিছু অ্যাড হইব, অর্থাৎ x এর সাথেও আরো কিছু প্যারামিটার অ্যাড হইব, সেটা হচ্ছে এই যে আলফা ইটা এক্স। এখন কথা হচ্ছে ভাই ইটা এক্সটা আবার কি? ইটা এক্সটা হচ্ছে, আমি একটু এইভাবে বুঝাই আপনাদের, আরেকটা চিত্র আঁকি। চিত্রটা আমি যদি এই জায়গায় আঁকি, ধরেন এই পজিশনে আমাদের ছিল না, আচ্ছা এখন একটা রাশি এইটা যদি এইভাবে যায়, একটা পথ আমরা এইভাবে কল্পনা করলাম, আমরা আরেকটা পথ এইভাবে কল্পনা করলাম, কিন্তু আর একটা পথ আমি এইভাবে কল্পনা করলাম। আচ্ছা এবার একটু খেয়াল করুন, এখানে 4টা পথ আছে, মনে করেন 4টা পথ, বলেন তো কোন 2টা পথ দেখতে একই রকম চেহারা? আপনি অবশ্যই বলবেন যে ভাইয়া উপরের যে 2টা পথ আছে সেই পথ 2টাই কিন্তু চেহারাটা সেম। আচ্ছা এখন এই ইটা এক্স, এই ইটা এক্সে বলতেছে ভাইয়া আমি বললাম ওই যে 2টা পথ আছে না, ওই পথ 2টার যে চেহারাটা সেই চেহারাটা হচ্ছে আমি, অর্থাৎ পথ 2টা কার্ভটা কেমন হইব সেইটা আমি। দেখুন আবার একটু খেয়াল করুন, এইটা যদি ব্যাপারটা এরকম হয়, এরকম যদি হয়, তাহলে আমরা কিন্তু বলতেছি এই স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স, হ্যাঁ, আর এটা কতটুক এই এক্স মানে বাস্তব লাইনটার দিকে কতটুক দূর দিয়ে যাইতেছে বস্তুটা সেটা হচ্ছে আলফা, হ্যাঁ, আর এই জিনিসটা কার্ভটা কেমন হইব সেইটা হচ্ছে আমার ইটা এক্স। এরকম জিনিসটা যদি এরকম হয়, এরকম হয়ে যদি এখানে আসতো তাহলে কি হতো? কিন্তু এখানে তো আলফার পরিমাণ ধরেন 3টা জায়গায় সেমই আছে, তখন তার আপনি তো বলে লাইতেন যে আচ্ছা এটা তো রিয়েল পথের মান 10-এর সাথে আমি আলফা যেহেতু 5 আছে 5 যোগ করে দিলাম 15 পাই নিলাম। কিন্তু আপনি একজনে করবো এরকম চিত্র আর্ট করবো, আরেকজনে এরকম চিত্র আর্ট করবো, তাহলে কারটা সঠিক হবে ভাইয়া? তাহলে এটা এখানে একটা সমস্যা না? আপনি তো ফাংশনটার চেহারাটা কিরকম সেটা বলতেছেন না, তাইলে আপনার এইটাও এখন তার মানে এইটাও বলতে হবে যে আপনার বাস্তব পথের সাথে আলফা কতটুকু দূরে আছে এবং ওই আলফার জন্য আবার ফাংশনটা কিরকম,
বক্র আছে না কার্ভ আছে নাকি চেহারাটা কিরকম আছে, সেই জিনিসটাই হচ্ছে ইটা এক্স। অর্থাৎ এক্স এর মানটা যত বাড়বো কমবো এই ফাংশনটার কার্ভ তত বাড়বো কমবো। আর এই ফাংশনটা কতটুকু দূরতে যাইতেছে সেটা হচ্ছে আলফা। ভাইয়া আশা করি বুঝতে পারতেছেন। এরপরে যদি না বোঝেন তাহলে এই ভিডিওটা আবারও দেখতে হবে আপনাকে, হ্যাঁ, আবারও প্রথম থেকে দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই অংশটুকু এবার একটু মুছে দেই। তাহলে আমরা কিন্তু মোটামুটিভাবে একটা সমীকরণে দাঁড়ায়া গেছি। ওকে, আচ্ছা এইবার তাহলে একটু খেয়াল করুন, আমরা কিন্তু এই সমীকরণের মধ্যে থেকে দেখতেছি যে আমাদের মোটামুটিভাবে দুইটা প্যারামিটার এখন আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে আলফা। তাহলে এইবার যদি আপনি একটু খেয়াল করেন, 1 নং সমীকরণটা আমি লিখে রাখছিলাম উপরে, হ্যাঁ। আচ্ছা, এই 1 নং সমীকরণের মধ্যে যদি আমরা এই মানগুলো ইউজ করি, এখন দেখুন আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ পাইছিলাম। এই ওয়াই এর জায়গায় এক্স দিছি, ওয়াই ডটের জায়গায় এক্স দিছি, আর এক্স এর জায়গায় এভাবে রাখছি। এখন আমি এটা একটু মুছি, হ্যাঁ। ধরেন আমি 1 নং সমীকরণটাকে এইভাবে লিখতে পারি এবার। তাহলে আই সমান সমান ওয়াই এক্স ওয়াই ডট এক্স এক্স ডিএক্স, এটা 1 নং সমীকরণটা এইভাবে লিখতে পারি না? কারণ তারা তো এক একটা প্যারামিটার। কিন্তু কথা হচ্ছে যে আমরা 2 নং সমীকরণে দেখছিলাম প্যারামিটার কিন্তু এক্স এক্স আসছে, আর আমরা একটু আগে যেগুলো দেখলাম যে আমাদের এক্স প্যারামিটারটা যথেষ্ট নয়, আমাদের সাথে আরেকটা লাগতেছে, আলফা লাগতেছে। ওকে, এখন তাহলে আমার কি এইটার জায়গায় শুধু এক্স লিখলে হবে? আমার এইখানে আরেকটা প্যারামিটার দিতে হবে, কি সেটা হচ্ছে আলফা। আর এই আলফাটা দেওয়ার ফলে আমার এই 1 নং বা 2 নং সমীকরণ থেকে আমি কি করতে পারবো, শুধু সরলরেখা না, বস্তুটা যেইভাবে যাও, যেই পথে যাও, যদি হাজার হাজার লক্ষ লক্ষ পথ এরকম বাঁকাভাবে টানেন, সবগুলো পথের জন্যই এই সমীকরণটা সত্য হয়ে যাব। তখন এই সমীকরণ থেকে আপনি সব কিছু সমাধান করতে পারবেন। ফলে আমরা বলতে পারি যে এখানে অর্থাৎ এই যে আই এর মানটা, এই আই এর মানটা কিন্তু এখন আলফার উপর কি করতেছে, নির্ভর করতেছে। হ্যাঁ, এই আই এর মানটা কি করতেছে, আলফার উপর নির্ভর করতেছে না? ওকে, তাহলে আমরা এবার 1 নং যেটা আছে আমরা চাইলে লিখতে পারি যে 1 নং বা আইটা আসলে কার উপর নির্ভর করতেছে, আলফার উপর। হ্যাঁ, তাহলে যেহেতু আইটা এখন আলফার ফাংশন হয়ে যাইতেছে গা, তাহলে 1 নং আমরা কি আছে, সমাকলন এফ। তাহলে আমরা জানি এই ওয়াইটা কি করতে হইব, তাহলে ওয়াই শুধু আলফা দিলে হবে না, কারণ আমরা দেখছি আমাদের প্যারামিটার এক্সও সাথে থাকতে হবে। এই যে আমরা যদি 2 নংটাও চিন্তা করি, শুধু আমরা এই ডেল জিনিসটা বাদ দিতে পারি, ডেল জিনিসটা বাদ দিলে এরকম ব্যাপারটা লিখতে পারি। তাহলে আবার আমরা কি করতে পারি, ওয়াই ডট এক্স আলফা, আর এইখানে কিন্তু শুধু এক্স থাকবে। ওকে, এখানে শুধু এক্স থাকবে, অর্থাৎ 1 নং থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। তো ভাইয়া মোটামুটি আমরা শেষ পর্যায়ে এসে পড়ছি, আরেকটু কিছু লাগবে সময়। দেখুন আমাদের এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণটাই মূলত ক্যালকুলাস অফ ভেরিয়েশন প্রিন্সিপাল বা ক্যালকুলাসের পরিবর্তন নীতির একটা আমাদের জিনিস বা নীতিটা প্রদান করতেছে। হ্যাঁ, এটা থেকে কিভাবে এবার আমরা সিদ্ধান্ত নিব। দেখুন আমরা এবার চাইলে বলতে পারি যে যদি আমরা দেখেছি যে এই সমীকরণটা কার উপর নির্ভরশীল, আলফার উপর নির্ভরশীল, কিন্তু আমরা আবার জানি যে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল আলফা সমান সমান 0। মানে কি এইটা আবার কি ভাইয়া, এক্স এর মানটা আলফার উপর নির্ভর করে না। আপনার এই আই এর মানটা কিন্তু আলফার উপর নির্ভর করলেও এইখানে যে এক্সগুলো আছে সেই এক্সগুলোর জন্য আপনি আলফার মান নির্ভর করবে না। কেন দেখেন, আমি আবার গ্রাফ দিয়ে দেখাই আপনারে। ধরেন এই জিনিসটা এইভাবে ছিল, পয়েন্ট এইটা, হ্যাঁ। আচ্ছা, এটা যদি এইভাবে টানি, এটা x1 ধরি, x2 ধরি না। আচ্ছা, এইবার বস্তুটা যদি এইভাবে যাইতো বা এইভাবে ঘুরে এইভাবে যায়, ওর এইখানেই থামতে হইতো না ভাইয়া, জ্যাম নেই যাও। আমার কথা হচ্ছে জ্যাম নেই যাও এখানে, ওর কিন্তু শেষ পয়েন্ট এক্স এবং x2 এই দুইটা পয়েন্টে যাইতে হবে, অর্থাৎ 1 এবং 2 এই 2 পয়েন্টই ওর থামতে হবে। ফলে ওই এখান থেকে যাত্রা শুরু করে এখানেই আসছে, তাহলে ওর আসলে পরিবর্তনটা কতটুক, এইটুক জায়গা না? তাহলে কি আপনি আলফার মান দেওয়ার কারণে কিন্তু সমীকরণটা এরকম মানে বাইকা যাইতেছে, উপরে যাইতেছে গা, নিচে আসতেছে। তাহলে নিচে যাওক আর উপরে থাকুক,
এক্সের যেই পরিবর্তনটা এখান থেকে এই পর্যন্ত যেই আমাদের অংশটুকু, এই অংশটুকু কি চেঞ্জ হয়েছে? অবশ্যই হয় নাই। যেহেতু সে যতই পথ ঘুরুক আর যাই করুক, তার প্রথম স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সবসময় একই অবস্থানে আছে, তাহলে তার সরণটা কিন্তু আমরা এইটুকুই ধরতে পারবো। আর এইটুক সরণের ক্ষেত্রে আমরা নিচে এক্স ডিরেকশন বরাবর টাইনা দেখছি আমাদের এতটুক দৈর্ঘ্য যায়, ফলে এতটুক আমাদের এক্স পরিমাণ তার কি থাকে জিনিসটা, মানে এটা এই কনস্ট্যান্টই থাকতেছে, অর্থাৎ এক্সের মানটা কখনোই পরিবর্তন হইতেছে না। সবসময় এক্সের মান যদি এতটুক থেকে এতটুকের গ্যাপ যদি 5 হয়, তাহলে 5ই থাকতেছে, বস্তুটা যেইভাবে ঘুরে যাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই জন্যই লিখতে পারছি যে, আমরা এই জন্যই কি লিখতে পারছিলাম যে ডেল এক্সটা, এক্সের পরিবর্তনটা আসলে আলফার উপর নির্ভর করে না, যার কারণে এটা সমান 0, অর্থাৎ এটা কনস্ট্যান্ট। এই জিনিসটার মান কি করলে আমরা ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট হবে, অর্থাৎ এক্সের মানটা ধ্রুব থাকবো। আচ্ছা, আবার আমরা বলতে পারি কি, যদি প্রান্ত বিন্দু দ্বয় ফিক্সড হয়ে যায়, প্রান্ত বিন্দু বলতে কোনটা, 1 নম্বর বিন্দু এবং 2 নম্বর বিন্দু যদি ফিক্সড হয়ে যায়, অর্থাৎ ওঠানামা না করে, তাহলেও আবার আমরা বলতে পারবো ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল আলফা সমান সমান 0। কিন্তু এইখানে আমাদের একটা শর্ত লিখে দিতে হবে, সেটা হচ্ছে কি, প্রান্ত বিন্দু। কারণ এইটার ক্ষেত্রে কোনো শর্ত নাই, কারণ আমরা যেমনি হিসাব করি, কিন্তু ওয়াইটা যদি প্রান্ত বিন্দু আপনি ফিক্সড না করে দেন, তখন কিন্তু আবার ওয়াই ডেল ওয়াই বাই ডেল আলফা সমান 0 হবে না। কিভাবে আমি দেখাই, আমি এইটার জন্য গ্রাফ আঁকবো। ওকে, দেখেন আবার গ্রাফটা নেই, আমার গ্রাফটা এইভাবে ছিল। আচ্ছা, এইটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা খেয়াল করুন, আমার এখান থেকে এটা তো এক্স, এটা তো ওয়াই, এটা তো জানেন আপনারা। তাহলে এখান থেকে ওয়াই ডিরেকশন বরাবর এতটুক, আর এখান থেকে ওয়াই ডিরেকশন বরাবর এতটুকু। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের কি ছিল, আমাদের ওয়াইটার পরিবর্তনটা এই পর্যন্ত ছিল না। ওকে, এতটুকুই থাকবে। কিভাবে দেখুন, এইবার আমি যদি এই দুইটা প্রান্ত ফিক্সড করে দিই, তাহলে আমার বস্তুটা এইভাবে গেলে কি, আর এইভাবে ঘুরে টুইরা আসলে এইভাবে কি, আর এইভাবে গেলেই কি, আমার তো ওয়াইয়ের প্রান্ত ফিক্সড হয়ে গেছে। ওয়াইয়ের প্রান্ত ফিক্সড, তার মানে কি, সেইখান থেকে এখানে গেলে তার পরিবর্তনটা এই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ফলে ওয়াইটা কি আলফার উপর নির্ভরশীল করতেছে। আলফা তো বলতে চাইতেছে ভাইয়া আমি এইভাবে ঘুরে যাবো, আবার নিচ দিয়ে যাবো, উপরে তো যাবো, সোজা গেলে আলফা 0। তাহলে আমি যদি উপরে নিচ দিয়ে যাই, তাহলে আলফা কিন্তু এই ওয়াইয়ের মানের উপর কি ইফেক্ট করতে পারতেছে না, কারণ আমাদের এই প্রান্ত দুইটা ফিক্সড করে দিয়েছি। কিন্তু এইখানে ওয়াইয়ের মানটা যদি প্রান্তবিন্দু যদি না বলতাম, এইখানে এই যে প্রান্তবিন্দু, এই যে এইভাবে লিমিটটা দিয়ে প্রান্তবিন্দু যদি না বলে দিতাম, তাহলে কি হইতো সমস্যাটা দেখুন, তাহলে আবার একটা বিরাট সমস্যা হয়ে যেত। কিন্তু এক্সের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না, যার কারণে এক্সের জন্য আর কোনো শর্তই লাগে না। দেখেন আমরা আবার জিনিসটা একটু ক্লিন করে নিলাম, এই দুইটা প্রান্ত না। আচ্ছা, এখন প্রান্তবিন্দু তো ফিক্সড না, ওয়াই এর প্রান্তবিন্দু ফিক্সড না, তাহলে আমি যদি প্রান্তবিন্দুটা যদি এই পাশে নিতাম, আর একটু উপরে নিতাম, তাহলে কিন্তু আমার এইখানে টানতে হইতো, তখন কিন্তু আমার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না থেকে এখন এতটুকু হয়ে যেত, তাহলে ওয়াই এর মান কিন্তু একটা পরিবর্তন হয়ে যেত। কারণ আমার আলফা তো এইখানে যাওয়ার কথা, কিন্তু সেইখানে না যায় এইখানে যায় থামছে। হ্যাঁ, সেইখানে যায় থামছে, ফলে আলফা যেহেতু ওই পাশে যায় থামছে, তাই আমাদের এক্সের পরিবর্তনের কিন্তু একটা চেঞ্জ এসে পড়ছে। তাই আমাদের এই প্রান্তবিন্দু এইটা হবে না এইটা হবে, তাহলে সেইটা আমাদেরকে ফিক্সড করে দিতে হইব। হ্যাঁ, অবশ্যই ফিক্সড করে দিতে হবে, অর্থাৎ আমাদের ওয়াইয়ের মানের জন্য শুধু প্রান্তবিন্দু ফিক্সড করলেই কেবল ডেল ওয়াই বাই ডেল আলফা, অর্থাৎ এই সমীকরণের মধ্যে ওয়াইয়ের মানটাও কেবল ধ্রুব থেকে যাইব যখন প্রান্তবিন্দু দ্বয় ফিক্সড হয়ে যাইব। ওকে, দেখেন এখন ওয়াইয়ের মান, আচ্ছা এখানে যদি এইটা যদি এই পাশে না হয়, যদি এইখানেও হইতো, তাহলে যদি একই ডিরেকশনে রেখে যদি উপরে উঠাইতাম বা নিচে নামাইতাম, তাহলেও কিন্তু একটা ব্যাপার আলাদা হয়ে যেত। হ্যাঁ, তাহলেও কিন্তু আমাদের কি হইতো, ওয়াইয়ের একটা পরিবর্তন থাকতো। কিন্তু এইবার একটু খেয়াল করুন, এইবার কিন্তু আমি উপরে নিচে যাই উঠাই, এক্স কিন্তু এইখানে রয়েই গেছে। হ্যাঁ, এক্স কিন্তু এখানে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ আপনি এই প্রান্তটা এইখানে নিলেও এক্স এইখানে এই লাইনেই থাকবো, আপনি এইখানে নিলেও এই লাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকবো, অর্থাৎ এক্সের জন্য এই জন্যই আমাদের কোনো শর্ত হয় না। হ্যাঁ, ওয়াইয়ের প্রান্তটা যদি উপরে নিচে উঠাই, তাহলে আমাদের কি হয়ে যাব,
শর্ত হয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে এইখানে নিয়ে নিয়েছিলাম, ওইটা ভুল, কারণ আমি তো ওয়াই এর পরিবর্তন করতে আসি, তাহলে ওয়াই ডিরেকশন বরাবর সে গতিশীল থাকবে, এক্স এর দিকে যাইতে পারবে না। আমি এখান থেকে এইখানে নিয়ে নিয়েছি, তাহলে অবশ্যই একটা এক্স এর পরিবর্তন এসে পড়ছে, তাহলে আমার ওইটা প্রথমে ভুল হয়েছে। কিন্তু আমি সেকেন্ডবার যে এই জিনিসটা একই লাইন বরাবরই নিতে হবে, কারণ আমার ওয়াই বরাবর গতিশীল থাকতে হবে, এক্স এর দিকে তো আমি যাইতে পারবো না। আচ্ছা, এই দুইটা শর্ত বুঝতে পারছি আমরা। এখানে কিন্তু অবশ্যই এইরকম একটা চিহ্ন দিয়ে প্রান্তবিন্দু লিখে দিতে হইব। আচ্ছা, এবার আর একটা শর্ত আছে, এই শর্তটার পরে আমাদের আর কোনো ইকুয়েশন নাই এই থিওরিটা। দেখুন, সেই শর্তটা হচ্ছে ডেল টি ডিভাইডেড বাই ডেল আলফা ইকুয়ালস টু 0। এইটার মধ্যে কিন্তু একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে ভেলোসিটির শর্ত বা বেগের শর্ত। ফলে ব্যাপারটা হচ্ছে কি, এইখানে কিন্তু আমাদের কোনো অংশে টাইমের কোনো সমীকরণ পাই নাই, কিন্তু তারপরে এখানে এরকম একটা শর্ত দিছে। কেন দেখেন, বলতেছে যে এইখান থেকে এইখানে বস্তুটা যেই পথ দিয়েই যাক, সে আলফার মান যত উপরে যাক নিচে যাক, সে যেইভাবেই যাক বা সোজাই যাক, তার জন্য সময় সর্বক্ষেত্রে সেম থাকবো। অর্থাৎ এইখান থেকে এইখানে একটা বস্তু যদি এই পাশ থেকে এই পাশে আসে, হ্যাঁ, অথবা এই পাশ থেকে এই পাশে আসে, এই পাশ থেকে এই পাশে এখান থেকে যায়, তাহলে সবার ক্ষেত্রে যদি 5 মিনিট করে সময় লাগে, হ্যাঁ, তাহলে ওর ক্ষেত্রেও 5 মিনিট সময় লাগবো, ওর ক্ষেত্রেও 5 মিনিট সময়ই থাকবো, ওর ক্ষেত্রেও 5 মিনিট সময় থাকবো, সবার ক্ষেত্রে 5 করে থাকতে হইব। এটার মানে হচ্ছে এটা যে আলফার উপর কখনোই এই টি এর মানটা নির্ভর করে না। কিন্তু কেন সেটা দেখাই আমি একটু। যেহেতু নির্ভর করে না, এবার একটু খেয়াল করুন। ধরুন আপনার এইখানে এই পজিশনটা আছে, হ্যাঁ, এইখানে আমার কত মিটার আছে, ধরেন এইটা 5 মিটার আছে, আর উপরের অংশটা ধরেন 7 মিটার আছে। আপনি এইখান থেকে এইখানে গেলে 7 মিটার হাঁটতে হয়, আপনার এইখান থেকে এইখানে গেলে নিচে গেলে 5 মিটার, উপরে গেলে 7 মিটার হাঁটতে হয় 1 থেকে 2 নম্বর পয়েন্টে যাইতে আপনার। হ্যাঁ, 1 থেকে 2 নম্বর পয়েন্টে যাইতে এরকম করতে হয় আপনাকে। আচ্ছা, ধরেন আপনার এখান থেকে এখানে যাইতে সময় লাগে কত মিনিট, 5 মিনিট। আচ্ছা, তাহলে এখান থেকে এখানে যদি সময় লাগে 5 মিনিট এবং 5 মিটার যাইতে হয়, তাহলে আপনার ব্যাগ কত? ব্যাগ আমরা জানি s/t, দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব 5 মিটার, সময় আমার 5, তাহলে টোটাল 1 থাকতেছে 1 ইনভার্স 1, তাহলে 1 ms ইনভার্স 1 থাকতেছে। কিন্তু আপনি যদি উপরের পথটা দিয়ে যান, তখন আপনার কিন্তু থাকতেছে কত, আপনার সময় কিন্তু 5ই থাকতে হইব। হ্যাঁ, তাহলে আপনার কি হইব দেখুন, তাহলে উপরের জন্য ভি কত পাবো আমরা, ভি এর জন্য 7 মিটার হয়ে যাবে ওখানে, কারণ 7 মিটার হাঁটছি আর সময় 5 মিনিট, তাহলে কত 1.4 ms ইনভার্স 1। তাহলে 1 একটার মান হচ্ছে 1 আর একটার মান হচ্ছে কি 1.4। তাহলে ব্যাপারটা এইখানেই যে আপনি এই 1 থেকে 2 নম্বর পয়েন্টে যাওয়ার জন্য আপনার সময় যদি সর্বদা আপনি 5 মিনিট করে রাখতে চান, সেক্ষেত্রে যদি আপনি কোনো একটা অন্য রাস্তা দিয়ে, অন্য বাঁকা রাস্তা দিয়ে যান, তাহলে আপনার সময় যদি 5 মিনিটই আপনি রাখতে চান, তাহলে আপনার ব্যাগ বাড়ায় দিতে হইব। আপনি এখান থেকে এখানে যত আস্তে আস্তে হাইটটা যাইবেন 5 মিনিট লাগবে, এখান থেকে এখানে যদি আস্তে আস্তে হাইটটা যান, এইখানে আসলেই আপনার 5 মিনিট শেষ। তাহলে এইটুকু অংশ আপনি কখন ট্রাভেল করবেন? ফলে আপনাকে আস্তে আস্তে হাঁটলে হবে না, আপনার ব্যাগ বাড়ায় দিতে হবে। অর্থাৎ আপনি যেই রাস্তা দিয়ে যান না কেন, টাইমটা যদি সব সময় যদি সমান রাখতে চান, তাহলে এই ট্রু পাথ থেকে যত দূর দিয়ে যাবেন ততই আপনার ভেলোসিটি বাড়ায় দিতে হবে। তাইলে কিন্তু আপনি তাড়াতাড়ি ওইখানে 5 মিনিটের মধ্যেই আসতে পারবেন, নাহলে আসতে পারবেন না। ওকে, এই জিনিসটা কিন্তু কেপলারের যে সূত্র আছে না, কেপলারের সূত্রে এটা ইউজ হয়। আমরা কিন্তু কেপলারের সূত্র ইন্টারে পড়ছিলাম, মনে আছে কিনা দেখুন। আমরা ধরেছিলাম যে এইখানে একটা উপবৃত্তাকার পথ, এখানে আমরা S1 S2 ধরছিলাম। হ্যাঁ, S2 ধরেন একটা মানে আমাদের কি আছে, এইটা একটা পৃথিবী, এই সূর্যকে আমাদেরকে প্রদক্ষিণ করতেছে। যখন এই জিনিসটা, এই সূর্যটা যখন এইখানে থাকবে, ধরি আমার সূর্যটা এইখানে, সোর্সটা এখানে আছে, হ্যাঁ, যখন পৃথিবীটা এখানে থাকবে তখন আকর্ষণ মান অনেক বেশি থাকবে। ফলে এইখান থেকে এই অংশটুকু সে ট্রাভেল করবে খুব দ্রুত, এখান থেকে এই অংশটুকু খুব দ্রুত ট্রাভেল করবে। যখন এই অংশে থাকবে, তখন সে কিন্তু অনেক দূরে আছে, তাই সে আস্তে আস্তে এইখানে আসবে। সেইখান থেকে আসে, এখানে ভেলোসিটি কমে যাইব, আবার এইখান থেকে যখন খুব তাড়াতাড়ি যাইব, এইভাবে যায়, এইখান থেকে খুব তাড়াতাড়ি যাইব, এইখান থেকে খুব তাড়াতাড়ি যাইব। কেন? কারণ এইখানে কিন্তু তার দূরত্ব খুবই কম। যাই হোক, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন। ফলে আমরা ডেল টি ডিভাইডেড বাই ডেল আলফা সমান 0 এটাও লিখতে পারি। অর্থাৎ আপনার এখানে যেই কোনো পথ দিয়েই বস্তুটা অতিক্রম করুক না কেন, তার সবগুলোর জন্যই সময় কি থাকবে,
ধ্রুবক থাকবে কি শর্তে? শর্তটা হচ্ছে প্রত্যেকটা বস্তুকণার গতি বিভিন্ন সময় বিভিন্ন হইতে হইব, অর্থাৎ তাদের ভেলোসিটির ভেগটা বিভিন্ন সময় বিভিন্ন হইতে হইব। তার সেই শর্তের জন্যই সময়টা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ওকে, কারণ একটার গতি যদি বেশি হয় আর একটার যদি কম হয়, তাহলে যদি দূরের রাস্তাতে যায় বেশিটার জন্য, আর কাছের রাস্তা দিয়ে গেলে কম ভেলোসিটিটার জন্য, দুইটার জন্যই সমান থাকবে। কিন্তু কাছের রাস্তা দিয়ে একজনে 5 মিনিট সময় ব্যয় করবো, আবার দূরের রাস্তা দিয়েও সেই 5 মিনিট সময় ব্যয় করে একই জায়গায় পৌঁছাতে পারবো না। তো যাই হোক, আমাদের এইটাই ছিল থিওরি 1, যেটা আমাদের ক্যালকুলাস অফ ভেরিয়েশন প্রিন্সিপাল অথবা আমাদের ক্যালকুলাসের পরিবর্তন যে নীতিটা, সেই নীতিটা আমরা ব্যাখ্যা করেছি। তো পরবর্তীতে আমরা যদি সময়ের সুযোগ হয় তাহলে আমরা কি করব, অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা দেখব এই থিওরি থেকে কিভাবে আসে, সেটাও থিওরি 2 হিসাবে ধরা হবে। কিন্তু ওইটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ আপনারা যারা পরীক্ষা দিবেন এবার 2021 অথবা 20-এ, তাদের আগে যে 2019 সালে কিন্তু ওই প্রশ্নটা আসছিল। তাই যদি আমার মনে হয় ওটা আমি করাই দেবো, না হলে পরবর্তী যেই প্রশ্নগুলো আছে সেগুলো করাবো, কারণ ওটা আপনাদের পরীক্ষায় নাও আসতে পারে, কারণ যেহেতু একবার আইসা পড়ছে। এটা আবার যারা পরবর্তীভাবে দিব তাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো দেখি আমি যদি মিল করতে পারি তাহলে ওই প্রশ্নটা নিয়েও আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।